স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহিদ। বাংলাদেশ থেকে গৃহকর্মী নেবার প্রক্রিয়া শুরু করছে সৌদি আরব। সৌদি শ্রম মন্ত্রণালয় এ পর্যন্ত 10,000-এর বেশি গৃহকর্মী নেবার আবেদন করেছে দেশটির নিয়োগকর্তারা। আগামী জুন মাসের মাঝামাঝি থেকে কর্মী পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা। আজ আমাদের আলোচনার বিষয় সৌদি আরবে জনশক্তি রপ্তানি। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বায়রার সভাপতি আবুল বাশার এবং মাইগ্রেশন প্রজেক্টের প্রোগ্রাম ম্যানেজার মেরিনা সুলতানা। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। বাংলাদেশ থেকে গৃহকর্মী নিতে ফেব্রুয়ারিতে চুক্তি করে সৌদি আরব। চুক্তি অনুযায়ী 12টি ক্যাটাগরিতে গৃহকর্মী নেবে দেশটি। প্রায় আড়াই মাস পর 20 এপ্রিল থেকে নিয়োগকর্তাদের কাছ থেকে কর্মীর চাহিদা নেওয়া শুরু করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। আরবি এক তারিখ থেকে সেখানে অলরেডি ভিসার জন্য আবেদন শুরু করেছে। সে আবেদনের পরিপ্রেক্ষিতে অলরেডি ভিসা বাইর হওয়া শুরু হয়েছে। তো এতে প্রায় 10,000-এর বেশি এ পর্যন্ত আবেদন ওখানে হয়েছে। সব প্রক্রিয়া শেষে 1.5 মাসের মধ্যে কর্মী পাঠানো শুরু হবে বলে আশা করছে জনশক্তি রপ্তানিকারকরা। চাহিদাপত্র পাওয়ার পরে প্রত্যেক রিক্রুটিং এজেন্সি যারা আছে তারা ট্রেনিংটা দিতে হবে। সকল প্রক্রিয়া সম্পূর্ণ করে আমাদের 1.5 মাসের মতো সময় লাগতে পারে। সে সময়টা হলো আপনার জুনের মাঝামাঝি থেকে এই লোকগুনা যাওয়া শুরু হতে পারে। বাংলাদেশ থেকে কর্মী না নিতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন বায়রার সভাপতি। নীলাদ্রি মহারত্ন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব আবুল বাশার এবং মেরিনা সুলতানা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জি ভালো। জনাব বাশার, প্রথম প্রশ্ন আপনাদের শুরু করতে যাচ্ছি। আমরা প্রতিবেদন দেখলাম যেখানে বলা হচ্ছে যে সৌদি আরবের নিয়োগকর্তারা ইতিমধ্যে 10,000 গৃহকর্মী নেবার যে একটি আবেদন তারা পাঠিয়েছে, তারা চাচ্ছেন, ডিমান্ড পাঠিয়েছেন। এই প্রেক্ষিতে আমরা বলছি যে 12টি ক্যাটাগরিতে গৃহকর্মী নেওয়া হবে। এই 12টি ক্যাটাগরি আসলে কি একটু বলবেন কি? ধন্যবাদ। আসলে 12টা ক্যাটাগরির মধ্যে আপাতত যাচ্ছে না। আপাতত যাওয়া হচ্ছে মহিলা গৃহকর্মী এবং হাউস ড্রাইভারটা। এটার উপরেই গুরুত্বটা তারা বেশি দিয়েছে। হাউস ড্রাইভারটা হাউস ড্রাইভারটা তারা গুরুত্ব দিয়েছে। তো সেখানে এর মধ্যে আমাদের সাথে যে আলাপ আলোচনা হয়েছে, অনেকগুলা বিষয় আছে। আমাদের কর্মীরা কিভাবে গিয়ে ওখানে নিরাপদে থাকবে, সকল বিষয়ে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সহ এবং আমরাও এই বিষয়গুলো আলোচনা করেছি। মন্ত্রণালয়ের আরো কর্মকর্তারা এই বিষয়গুলো আলোচনায় এনেছেন। ওনারা বিগত আমাদের বাংলাদেশের 20 তারিখ এই মাসেই ওদের সৌদি আরবে 1 তারিখ থেকে সেখানে আবেদন অলরেডি জমা দেওয়া শুরু করেছে। সেখানে অনেক আবেদন হয়েছে, সেটা 10,000-এর অধিক হবে। আবেদনের পরিপ্রেক্ষিতে ওই দেশের সরকারও যাচাই বাছাই করে দেখবে যে ব্যক্তি আবেদনটা করেছে তার আসলে গৃহকর্মীটার বেতনাদি দেওয়ার মতো সে যোগ্যতা আছে কিনা, সেখানে সে নিরাপদে থাকবে কিনা, এই বিষয়গুলো দেখেই কিন্তু বিষয়টা ইস্যু করবে। তারপরে বাংলাদেশে আসবে। আমরা ইতিমধ্যেই আমাদের আগামীকালকে এই পুরো নিয়োগ প্রক্রিয়াটাই হবে কি বাইরের মাধ্যমে, প্রাইভেট সেক্টর হচ্ছে? না, এটা প্রাইভেট সেক্টরের মাধ্যমে সরকারের সহযোগিতায়। যে আমরা প্রাইভেট সেক্টর হলো আমরা সরকারের একটা পার্ট, অবশ্যই সবাই আমরা সরকার পার্ট। তো সেখানে এই বিষয় নিয়ে আগামীকালকে আমাদের মন্ত্রণালয়ে ওই যারা এই পর্যন্ত প্রায় 95টা লাইসেন্স দেওয়া হয়েছে তাদেরকে নিয়ে আমাদের সচিব মহোদয়, আমরা বাইরার পক্ষ থেকে বাইরার প্রতিনিধি সহ আমরা আগামীকালকে মিটিং করব। এই বিষয়গুলো ইস্যু হলে এবং কিভাবে ট্রেনিং প্রক্রিয়াটা শেষ করা যায়, সেটা আসলে আমরা ট্রেনিং প্রক্রিয়াটা করতে হবে, তারপরে লোকগুনা যাওয়া। ধন্যবাদ জানাব বাশার। আমি আপনার কাছে ফিরে আসবো। মিস সুলতানা, আপনাকে জানতে চাচ্ছি যে এই যে দীর্ঘদিন সৌদি আরবের বাজার বন্ধ ছিল বাংলাদেশের, এবং সৌদি আরব বাংলাদেশের একটা বড় বাজার। অনেকেই বলছে যে গৃহকর্মীটা খুব লো এন্ডের, আমরা যদি শ্রমিক পাঠানোর কথা বলি, লো এন্ডের একটা কাজ। তবে যদি শুরু করতে পারি আমরা, হয়তো এরপরে আমরা আরও স্কিল ওয়ার্কার সেখানে পাঠাতে পারবো। আপনি আপাতত এই গৃহকর্মী পাঠানোর বিষয়টা কীভাবে দেখছেন? আমরা কতজন মানুষ আসলে পাঠাতে পারবো? একটা হচ্ছে যে প্রথমত যেটা তথ্য আমরা পেয়েছি যে প্রথম যে অনলাইনে যে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটা কমনলি হয়েছে, সেটা কিন্তু সেই রকম আশানুরূপ আসলে রেজিস্ট্রেশন করেনি। ওই সময় আমার তথ্য ছিল যে 3,000, শুধু 3,000-এর মতো এসছে বিভিন্ন এলাকা থেকে। হ্যাঁ, এরপর হয়তো রিক্রুটমেন্টের মাধ্যমে আরও আসতে পারে। কিন্তু আমরা কিন্তু একটা বিষয় সত্যি যে হ্যাঁ, প্রথমত আমি একটু পজিটিভলি বলি যে আমাদের সৌদি আরবের মার্কেটটার
ওপেনের জায়গায় শুরু একটা হচ্ছে একটা at least, একটা জি। ভালো স্টেপস, এটা একটা পজিটিভ জায়গা। কিন্তু আমরা জানি যে মিডল ইস্টে ফিমেল ওয়ার্কারদের জন্য অনেক, বিশেষ করে হাউস মেড যারা, তাদের জন্য আসলে সেফ এই কথা আসলে আমরা কেউই বলতে পারবো না। এবং এটা নিয়ে যেটা আমরা বুঝেছি যে এই পর্যায়ে এসে এটা কিন্তু গভর্নমেন্ট নিজেও আসলে জানেন যে এই জায়গাটা আরো সেফটি সিকিউরিটির ইস্যু মেজার নেওয়ার ব্যাপার আছে। সেই ক্ষেত্রে যখন সার্কুলারটা গেছে, কিছু কিন্তু প্রপাগান্ডাও এটা পাশাপাশি চলেছে। এটা প্রপাগান্ডা বলা যাবে না, সত্য ঘটনাগুলোই হয়তো আশঙ্কাটা গ্রামে হয়তো প্রকাশ পেয়েছে। আশঙ্কাগুলো কিন্তু, কারণ মিডল ইস্টে যেহেতু জানেন যে 20 লাখের উপরে মানুষ আছে, তাদের কোনো না কোনো মাধ্যমে তো এই ইনফরমেশনগুলো ছড়িয়ে গেছে যে এখানে আসলে মেয়েরা গৃহকর্মী পদে হচ্ছে, তারা সেফ না, নিরাপদ না, তারা টর্চার্ড হয়, তারা ঠিকমতো বেতন পায় না, তারা অনেক অমানসিক পরিশ্রম তাদের করতে হয়। এবং এই জায়গাটায় যারা যাচ্ছে তারাও অতটা স্কিলড হয়ে যেহেতু যেতে পারে না, কমিউনিকেশনে অনেক গ্যাপ থাকে, এরকম নানান রকম ইস্যু কিন্তু আসলে জানে বিধায়ী তারা গ্রামে কিন্তু একটা প্রচারণা ছিল যে না, এই জায়গাটা আসলে যাওয়া যাবে না। আপনি বলছেন যে রেজিস্ট্রেশন হয়েছে মাত্র 3000। এখন বেড়েছে কিনা জানি না, আমি কিছুদিন আগে পর্যন্ত জানি যে এটা 3000 মেয়েদের যাওয়ার ইন্দে। তার মানে কি একটা কাজের কিন্তু প্রয়োজন আছে, মেয়েরা কিন্তু কাজ করার জন্য করতে এখন চায়, মানসিকভাবে যেতে চায়। অনেক প্রস্তুত, এবং মেয়েরা দেশের বাইরেও কাজ করতে চায়। কিন্তু একদম স্পেসিফিক যখন মিডল ইস্টের এই হাউসকিপিং ইস্যুটা যখন আসে, তখন কিন্তু মানুষের মধ্যে এক ধরনের ভয় আছে। সেই জায়গা থেকে উনি যেটা বললেন যে হ্যাঁ, আগে যেরকম ছিল ট্রেনিং এর ব্যাপারটা, ট্রেনিং এটা 1.5 মাসে করা হয়েছে, এবং সেই ক্ষেত্রে আমি মনে করছি হংকং এর ট্রেনিং এর প্যাটার্নে হয়তো এটা ভাবা হচ্ছে সেটা হয়তো যে হতে পারে। 24 আওয়ার্স এর ডিস্ট্রিবিউশনটা কিভাবে এর হবে। পাশাপাশি আপনাকে জানতে আছে যে মিস মেরিনা সুলতানা যে আশঙ্কা প্রকাশ করছেন, নিরাপত্তার কথা বলছেন, এই সংখ্যাটা নিশ্চয়ই বাইরেও দেখছে বা সরকারও দেখছে। সেখানে এই নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কি রক্ষা কবচ রাখা হচ্ছে? এই ক্ষেত্রে আমরা সানার কামের সাথে অনেকগুলো বৈঠক করেছি, কথা হয়েছে, ইতিমধ্যে টেলিফোনে ইমেইলে যোগাযোগ হয়েছে, বা আমাদের সরাসরি যে আলোচনা হয়েছে এই বিষয়টা আমরা বলেছিলাম। কারণ হলো আমরা এই কথাটা বলতে তখন বাধ্য হয়েছি, ওরা আসার হ্যাঁ, কিন্তু সাথে আমরা সাথে কি ব্যবস্থা নিচ্ছি যের ফলে আসার সাথে সাথে ইলেকট্রিক এবং ইলেকট্রনিক কিছু ফ্রেশ মিডিয়া কিছু অপপ্রচার হয়েছিল, যার কারণে আমরা কথাটা বলতে আশঙ্কার কথা বলছি। অপপ্রচার টেলিভিশনে ধরেন প্রচার করছে, এটা কারো পক্ষে না, বলতেছে সৌদি আরবে মেয়েরা গেলে নিরাপদ না, এই বিষয়গুলো তারা তুলে ধরছে। এই আশঙ্কাটা তো দূর করার দায়িত্ব কার? আশঙ্কাটার কারণে আমরা সানার কামের যে প্রতিনিধি আসছে তাদের সাথে আমরা আলোচনা করেছি। আমরা বললাম যে দেখো, তোমার দেশের যে মা বোন যেরকম সম্মান, আমাদের দেশের মা বোনদেরও সেরকম সম্মান ওখানে থাকতে হবে। সেক্ষেত্রে ওনারা একটা সেফ হাউসের ব্যবস্থা করবে, এবং আমাদের দাবি ছিল প্রতি মাসে প্রতি সপ্তাহে একবার করে আমাদের যে মহিলা গৃহকর্মী যাবে, সে দূতাবাস অথবা তার আত্মীয় স্বজন তাদের সাথে কথা বলতে দিতে হবে, এবং আমরা আমাদের মাননীয় মন্ত্রী সহ আমাদের আলোচনা হয়েছে, আমরা আমাদের তারা কি বলেছে সৌদি আরব কর্তৃপক্ষ জানেন এটা তারা সেফ হাউসও খুলবে এবং এই বিষয়গুলো তারা নিশ্চিত করবে। কারণ বিগত দিনে যে মহিলা জুন মাসেই আপনারা বলছেন যে প্রথম দলটি যাবে, সেটা কি এখন এর মধ্যে হয়ে যাবে বলে আশা করছেন? এই রক্ষা কবচগুলো ঠিক থাকবে বলে আশা করছেন? থাকবে, আমরা আশা করি এটা ব্যতিক্রম হবে না। ওনারা আমাদেরকে কথা দিয়েছেন এবং আমাদের মাননীয় মন্ত্রীর সহ আলোচনা হয়েছে, আমাদের এই মহিলাগুলা যারা যাবে আমরা দূতাবাসে একটা মনিটরিং সেল, সেই দূতাবাসের কি এরকম জনবল আছে? না, দূতাবাস থেকে যদি একজন দেওয়া হয়, আমরা বাইরের পক্ষ থেকেও আমরা একজন প্রতিনিধি সেখানে দেব, কারণ দিয়ে আমরা আমাদের মহিলা যারা যাবে এটা মনিটরিং করব। ওরা আরেকটা জিনিস যেটা বলছে, গতবার যেভাবে ইন্ডিভিজুয়াল বিষয়গুলো বাইরে হয়ে গেছে, এই দেশ থেকে লোক গেছে, এবারে সেরকম নয়। এবারে ওই দেশের যে রিক্রুটিং এজেন্ট আছে তাদের মাধ্যমে আবেদনটা করতে হবে। তাহলে ওই ব্যক্তি জানবে, রিক্রুটিং এজেন্ট আমার কাছে যে বিষয়টা পাঠাবে, কার কাছে মহিলাটা যাচ্ছে, সে আমরা তার থেকে যদি ধরি, তাদের ধরলে আমাদের তারা বলছে আমরা এখন ওই বিষয়ে আমরাও সচেতন, আমরা আশা করি সেখানে আপনাদের মা বোনেরা ইজ্জতের সহিত থাকতে পারবে। বাসার আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবার, ফিরে এসে আমরা কথা বলবো। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত একবার খাতুনগঞ্জ থেকে মধ্যে। আজ আমরা আলোচনা করছি সৌদি আরবে জনশক্তি রপ্তানি নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন বাইরা সভাপতি আবুল বাশার এবং ব্র্যাক মাইগ্রেশন বিভাগের মেরিনা সুলতানা। মেরিনা সুলতানা এবং আবুল বাশার, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আমি সুলতান, আপনাকে জানতে চাচ্ছি যে আমরা নিরাপত্তার কথা বলছিলাম, যাতে আমাদের কর্মীরা, মহিলা কর্মীরা সেখানে কোনো রকম হ্যারাসমেন্টের শিকার না হয়, এটার আর কি প্রাতিষ্ঠানিক রক্ষা কবচ হিসাবে কি করা যেতে পারে? একটা হচ্ছে যে মানে ওনার কথার রেফারেন্সটা ধরে আমি বলতে চাই, উনি যেটা বলেন যে আগে
যদি এখন 200টা রিক্রুটিং এজেন্সি এটার সাথে ইনভলভ হয়, যদি ওই এন্ডে রিক্রুটিং এজেন্সি এটার কে দায়বদ্ধতার মধ্যে ফেলা যায় এবং তো আমাদের সরকারের যে মেকানিজমটা রয়েছে, এই 3টা পার্ট থেকে যদি একটা জয়েন্ট প্ল্যানিং থাকে যে তাদেরকে কিভাবে আসলে প্রোটেকশনটা দেওয়া যাবে, এবং ওই জায়গাগুলো আমরা কিন্তু জানি যে কত ধরনের হ্যারাসমেন্টগুলো হয়, কোন কোন এন্ডে হয়, এটা কিন্তু আমরা জানি। একটা বড় জায়গায় একটা কমিউনিকেশনের মধ্যে রাখা, যে যেখানেই যাচ্ছে কার মাধ্যমে যাচ্ছে, কোন বাড়িতে যাচ্ছে, এই জায়গাটা যদি আমাদের কাছে নির্দিষ্ট করা থাকে তাহলে কিন্তু ট্রেস করা সম্ভব। এবং তাহলে কিন্তু আরেকটা হচ্ছে হটলাইনের ব্যাপারটা, ওকে ওই সাপোর্টগুলো দেয়া, যে যাচ্ছে, যে নারী কর্মী যাচ্ছে তাকে ওই সাপোর্টগুলো দেয়া, যেহেতু সে ঘরের মধ্যে কাজ করছে, তার মানে ওই সাপোর্টটা যেন ওর থাকে, যে ও যেখানেই যাক ও যেন ফোনে কমিউনিকেশনটা করতে পারে, ও যেন জানে যে এটা আমার এমার্জেন্সি জায়গা, আমি এখানে কোনো না কোনো ফর্মে আমি আমার সাপোর্ট পাবো, এখানে আমার দেশের মানুষটা আছে। হ্যাঁ, এইরকম একটা মেকানিজম আসলে থাকা খুবই জরুরি। আর যদি সপ্তাহ বা 15 দিনে ওই মনিটরিং সিস্টেমটা থাকে, যে কমিউনিকেশনটা করছে সেটা বাড়ির মালিক এবং কর্মী ওয়ার্কার, তার সাথে যোগাযোগটা এখানে থাকতেই হবে যতক্ষণ পর্যন্ত না আমরা না নিশ্চিত হইতে পারবো যে এই নারীরা যে যাচ্ছে তারা সেফ যাচ্ছে। এবং এখানে পজিটিভ প্রচারণা প্রয়োজন আছে আমি মনে করি, কারণ যে ইনিশিয়েটিভটা নেওয়া হচ্ছে এটাকে যদি আমি পজিটিভলি তুলে ধরতে না পারি তাহলে এটা কিন্তু ফেল করতে পারে। তো এই জায়গাটা আমার ওই সরকার থেকে এবং বেসরকারি পর্যায়ে থেকে কি ধরনের স্টেপস নেওয়া হচ্ছে তাদের প্রোটেকশনের জায়গায়, কেন আমরা বলছি যে নারীরা এই মুহূর্তে সেফ আমরা মনে করছি তাদের যাচ্ছে, এবং এখান থেকে বেটার কাজের অপশনসগুলো বের হবে, সেই জায়গাটাও কিন্তু আসলে প্রচারের মধ্যে আসা গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। জনাব বাশা, আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে নারী কর্মীদের কথা যদি বলি আমরা সৌদি আরবে, আর কোন কোন ক্ষেত্রে নারী কর্মীদের সম্ভাবনা রয়েছে সেই সৌদি আরব বা মিডল ইস্ট অন্য দেশে? সৌদি আরব এবং মিডল ইস্টে বিভিন্ন জায়গায় আপনার নারী কর্মী কন্টিনিউ যাচ্ছে অলরেডি। সেটা কিছু যাচ্ছে হলো মেডিকেলে ক্লিনার হিসাবে, কিছু যাচ্ছে তাদের মহিলা যে মাদ্রাসাগুলো আছে সেখানেও আমাদের নারী কর্মী কিন্তু প্রচুর যাচ্ছে। ইদানিং অনেক বিষয় কিন্তু সৌদি আরবের নারী কর্মীদের উপরে হয়েছে যেগুলা ক্লিনার হিসাবে যাবে। আচ্ছা, তো এই যে ডিমান্ড ওগুলো যাচ্ছে কি হবে, তারা এই যে ডিমান্ড নোটগুলো এসছে এর মাধ্যমে যাচ্ছে, ডিমান্ডের এগেইনস্টে যে কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সরকার থেকে পারমিশন নিয়ে ওগুলা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ মিস্টার সুলতান। এবং ওই দেশের ইন্টেরিয়র মিনিস্ট্রি এটা অঙ্গীকারনামা দিচ্ছে, কোনো সমস্যা হবে না, ওরা এটা একটা ধন্যবাদ। আমি মিস্টার সুলতানের কাছে জানতে চাচ্ছি যে এই যে মাইগ্রেশন কস্ট যেটা বলা হচ্ছে জুন থেকে যা শুরু করবে, এই কস্টের ব্যাপারটা আপনার কিভাবে দেখছেন? এই যে ধরা হয়েছে বা কিভাবে বলা হয়েছে যে এমপ্লয়ার দেবে, এটা এই পদ্ধতি কি আসলে ঠিকমতো কাজ করবে কিনা? একটা হচ্ছে যে এটাই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং রিক্রুটিং এজেন্সির সঙ্গে এবং বাইরের এটার সাথে, এবং গভর্নমেন্ট আন্ডারস্ট্যান্ডিংটা আসলে কিভাবে হচ্ছে। প্রাথমিকভাবে আমি যতটুকু জানি যে এটাতে এগ্রি করেছে, তাই তো, যে এই যে বিনা খরচে যে মাইগ্রেন্টস এখানে মাইগ্রেশনটা হবে, এটা কিন্তু আসলে একটা জয়েন্ট ডিসিশন আসলে চলে এসছে যে এই নারী কর্মীরা এটা ফ্রি অফ কস্টে তারা যাবে, এবং মানে এই হাউসকিপিং এর টোটাল ইটাতেই ফ্রি অফ কস্টে যাবে, এটাতে একমত কিন্তু হয়েছে। এখন একমত হওয়া তো ওনারা সিদ্ধান্ত নিয়েই হয়েছেন, যেরকম মালয়েশিয়ার ক্ষেত্রে একমত হননি জন্য যেতে মানে এই কাজটার সাথে হয়নি, বাট তো এটা আসলে এটা আমি তো মনে করি একটা স্ট্র্যাটেজির অংশ। আচ্ছা, ধন্যবাদ জনাব বাশা। এখন আমরা যেটা আপনি শুরু করতে আমরা বলছি যে জুন মাস থেকে যা শুরু করবে, তো আগামী 1 বছরে কি পরিমাণ মানুষ মহিলা কর্মী এখানে পাঠানোর পরিকল্পনা রয়েছে সরকার বা আপনাদের মাধ্যমে সরকারের? ভাইয়েরা এবং আমাদের মন্ত্রণালয় মিলে আমরা পদক্ষেপ নিয়েছি, যেন আপনি জানেন গত বছর মহিলা কর্মীকে প্রায় 60,000-এর অধিক মহিলা কর্মী কিন্তু বিদেশ গিয়েছে গৃহকর্মী হিসাবে বা বিভিন্ন গার্মেন্টস সেক্টর সহ, শুধু এটাই। তো এই বছরও আমরা আশা করি 50,000-এরও অধিক আমরা লোক পাঠাতে পারবো, কারণ ওই দেশে ওদেরও লোকের দরকার, আর আমাদের দেশ থেকে আমরা বেকারত্ব দূর করার জন্য আমরা একটা পদক্ষেপ নিয়েছি। বিশেষ করে সৌদি আরবের লোক আমরা পাঠাতে পারবো এই কারণে, আমাদের মহিলা কর্মী এবং হাউস ড্রাইভার যারা যাবে তাদের কোনো টাকা পয়সার প্রয়োজন হবে না, এই জন্য অনেকেই একটু আন্তরিকতা থাকবে। এই সকল খরচ, টিকিট, মেডিকেল সহ দূতাবাসের ভিসা ফি, আমাদের মন্ত্রণালয়ের যে ফি, সকল কিছু নিয়োগ করতে হবে। সিলেকশন হবে কিভাবে, কারা সিলেক্ট করবে? সিলেকশন করবে এটা আমরা আমাদের রিক্রুটিং এজেন্সি এলারা এই সিলেকশন আপনারা করবেন, কিন্তু যিনি এমপ্লয়ার তারও তো পছন্দ অপছন্দ ব্যাপার আছে, সেটা কিভাবে নিশ্চিত? এখানে এমপ্লয় জড়িত থাকতেছে না, মিডল ম্যান হিসেবে ওই দেশের রিক্রুটিং এজেন্টটিকে আমরা চিহ্নিত করেছি, কারণ আমরা কোনো অসুবিধা হলে যেন আমাদের রিক্রুটিং এজেন্ট ও দেশের যে রিক্রুটিং এজেন্ট তাকে যেন ধরতে পারি। হ্যাঁ, হয়তো তারা এসে বলতে পারে যে ঠিক আছে আমরা এগুলি দেখবো,
মহিলাটা আরবি কিছু জানে কিনা, তার ট্রেনিংটা সম্পূর্ণ হয়েছে কিনা, এই বিষয়গুলো হয়তো তারা ট্রেনিং এর বিষয়ে আমি জানতে চাচ্ছি যে এই ট্রেনিংটা আসলে কি ধরনের ট্রেনিং হচ্ছে? গৃহকর্মী হিসেবে কাজ করতে হলে কি ধরনের ট্রেনিং লাগবে আসলে? একটা হচ্ছে যে মানে গতানুগতিক যে ট্রেনিংটা হয়েছে এতদিন, সেই ট্রেনিং এর মানে যদি হয় তাহলে কর্মীদের আবারও ভালো রাখাটা কঠিন হবে, যার জন্য হয়তো ওখান থেকে গতানুগতিক ট্রেনিংটা কি ছিল? মানে যে 15 দিনের যে ট্রেনিংটা, এবং সেক্ষেত্রে ওই ট্রেনিংটাও আসলে ঠিক মতো আসলে নেওয়াটাও নিয়েছে, যেহেতু তাদেরকে সার্টিফিকেট পেতে হয়েছে, কিন্তু ওইটা আসলে নিশ্চয়ই সেফ মেজারমেন্টটা ওই জায়গাটা ছিল না। হ্যাঁ, তো এই জায়গাটা আমরা যেহেতু বুঝতে পেরেছি যে 1.5 মাসের একটা খুব ইনডেপথ ট্রেনিং, এবং সেই জায়গাটায় একটু মনিটরিংটা এখানেও দরকার। ভাষাগত ট্রেনিং এর কিছু নিশ্চয়ই উপাদান আছে এর মধ্যে। হ্যাঁ, অবশ্যই কমিউনিকেশনটা এখানে একটা মেজর পার্ট থাকতে হবে, কারণ ওদের সাথে অনেক বেশি গ্যাপ কিন্তু হয় কমিউনিকেশনের জায়গায়, এবং কথা বুঝতে না পারার কারণেও কিন্তু টর্চার হয়। হ্যাঁ, টর্চার হয়, এবং সেই জন্য এই জায়গাটা আমরা মনে করি যে একটা মনিটরিং এখানেও দরকার। 1.5 মাসে কি এই ভাষা শিক্ষাগত কোনো লাভ হবে? এখানে তো অনেক কিছু শেখানো সম্ভব না, কারণ দৈনন্দিন যে কাজগুলা করতে হবে তাকে হয়তো ভাত আরবিতে কি বলে সে বিষয়টা তাকে শেখানো হবে, পানিকে কি বলে সেটা শেখানো হবে, বা ওয়াশিং মেশিন সহ আপনার বিভিন্ন পর্যায়ে যারা ইস্তারি করা, এটা এই ট্রেনিংগুলো দিয়ে আমরা এখান থেকে আমাদের মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে একটা আরবি জানালো, ওখান থেকে হয়তো আনবে, আর সানারকম হয়তো আমাদেরকে দিবে। আমরা ওইটাই দাবি করব সানারকামের কাছে, তোমরা একজন লোক প্রতিনিধি আমাদেরকে দাও তোমাদের এই বিষয়গুলো ট্রেনিং দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা এটা বলবো। আর যদি ওনারা নাও দেয়, তাহলে আমাদের ঢাকা শহরে প্রচুর পরিমাণ লোক আছে আরবি এবং ইংরেজি বাংলা সব জানে, তাদেরকে দিয়ে আমরা আমাদের সময় খুবই সংক্ষেপে যদি বলেন যে এই 1.5 মাসের প্রশিক্ষণে আপনি আসলে সন্তুষ্ট কিনা? এই মুহূর্তে মনে হচ্ছে 1.5 মাস যারা যায় তারা প্রিপেয়ার থাকে অনেকখানি। হ্যাঁ, সেই জায়গাটায় তাদেরকে খুব অল্প সময়ের মধ্যে আসলে এই নলেজটা দেওয়া সম্ভব, কিন্তু নিশ্চিত করা যে 1.5 মাসের ট্রেনিংটা যেন আসলে কার্যকরভাবে যাতে হয়, এবং যে যাচ্ছে সে যেন ট্রেনিংটা নিতে পারে ঠিকমতো। মিস মেরিনা সুলতান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব আবুল বাশার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পতার জন্য শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে এই নিয়ে আমরা আপনার সাথে আবারও কথা বলবো। ধন্যবাদ আপনাকেও। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।